সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের দুর্যোগ আমাদের নিত্য সঙ্গী। তাই দুর্যোগ ব্যবস্থাপনার পূর্ব প্রস্তুতি, পরবর্তীতে করণীয় এবং বিভিন্ন ধরনের সচেতনামূলক তথ্যাদি নিয়ে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান দুর্যোগ মোকাবেলা বাংলাদেশে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। দর্শক, এ পর্বের আলোচনার বিষয়বস্তু দুর্যোগে নারী। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব মোহাম্মদ আব্দুল ওয়াজেদ। এর সাথে আমাদের সাথে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার অ্যান্ড ভালনারেবল স্টাডিজের সম্মানিত পরিচালক অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন। এর সাথে আরও উপস্থিত আছেন ইউএন জেন্ডার এবং ক্লাইমেট চেঞ্জের কোঅর্ডিনেটর বেগম দিলরুবা হায়দার। এবার মূল আলোচনা। দুর্যোগ ও নারী, এই দুটো জিনিস আমাদের একে অপরের অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুর্যোগে নারীরা যেমন ক্ষতিগ্রস্ত হয় বেশি, ঠিক তেমনিভাবে দুর্যোগ মোকাবেলায় নারীরা একটি অবিচ্ছেদ্য অংশ, একটি শক্তিশালী উপাদান। নারী ব্যতীত আমাদের বাংলাদেশের দুর্যোগ মোকাবেলার যে সাফল্য তা মোটেও কল্পনা করা যেত না। তো এই বিষয়ে আমরা প্রথমেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা যাচ্ছি বেগম মাহবুবা নাসরিন আপার কাছে। আপা, আপনি অনেক দিন যাবৎ দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করছেন, গবেষণা করছেন এবং আপনার পিএইচডি থিসিসের অন্যতম বিষয়টাই ছিল দুর্যোগে নারীর বিভিন্ন ধরনের সমস্যা, তার অন্তর্নিহিত শক্তি এবং তার চ্যালেঞ্জ, এইগুলা সম্পর্কে। তা আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে দুর্যোগের সময় নারীরা যে একটা নাজুক অবস্থার সম্মুখীন হয় বা একটা অ্যাডভার্স অবস্থার সম্মুখীন হয়, সেই অবস্থার স্বরূপটা কেমন? ধন্যবাদ। আসলে দুর্যোগের সময় তো মানুষের মৌলিক চাহিদা মেটানোটাই প্রধান বিষয় হয়ে দাঁড়ায়, এবং মৌলিক চাহিদা বলতে খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা এবং জ্বালানি, এই বিষয়গুলি থাকে, আশ্রয়। তো সেখানে আমরা যে গবেষণার কথা বললেন, যে গবেষণাতেই দেখেছি যে নারীদের যে গৃহভিত্তিক কাজগুলি, সেই কাজগুলি তাদের এই দুর্যোগের সময়ও করতে হয়, বরং আরেকটু বোঝা তাদের উপরে বেড়ে যায়। এই জন্যই যে যদি আমরা বন্যা বা ঘূর্ণিঝড়ের কথা ধরি, বিশেষ করে বন্যা সময় পুরুষের যেহেতু কৃষি জমি তলিয়ে যায় এবং তাদের কাজ থাকে না, তখন কিন্তু কাজের সন্ধানে তারা বাইরে চলে যেতে হয় তাদেরকে। তখন নারী পুরুষের কাজের বোঝাটাও তার নিতে হয়, তার নিজস্ব কাজগুলি তো আছেই। তো সেটা করতে যেয়ে তার অনেক অসুবিধা হয়, যেমন অনেক দূরে হয়তো পানি আনতে যেতে হয়, কারণ সুপেয় পানি কাছাকাছি তখন হয়তো থাকে না। প্রবীণদের দেখাশোনা করা, শিশুদের দেখাশোনা করা, এমনকি যারা নিজেরা প্রজনন সমস্যায় ভুগছেন নারীরা, বিশেষ করে যারা অন্তঃসত্ত্বা নারী থাকেন এবং যাদের ছোট বাচ্চা থাকে, তারাও কিন্তু তাদের ওই কাজগুলি কিন্তু করতে হয় এবং সেটা করতেও তাদের অনেক অসুবিধা হয়। তাদের গবাদি পশু এইগুলি দেখাশোনা করতে হয়। আমরা এমনও দেখেছি, আমি সেই 88 সালের বন্যার পরে, যে গরুটাকে কিন্তু কোমরের সাথে বেঁধে রেখেছে, শিশুদেরকে আবার ঘরের একদম মাচাতে রেখে নিজে কিন্তু হাঁটু পানিতে থেকে ওই রান্নাটা করছেন। এবং আগে তো নারীদের আসলে নিজস্ব কৌশল দিয়েই করতে হতো। এখন যেমন বন্যা ব্যবস্থাপনা অনেক এগিয়েছে, আগে তো এরকম আসলে দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক কৌশল জানা ছিল না। যেহেতু তারা অনেক বড় শক্তি এবং তারা অনেক বিরূপ সমস্যার সম্মুখীন হন, আর্লি ওয়ার্নিং যে ব্যবস্থাটা ফ্লাডের আছে, সাইক্লোনের আছে, তারা যদি সময় মতো পান তাহলে একটা প্রস্তুতির সময় পান। এই বিষয়টা ভাবাই হতো না আগে। আসলে তারা তো যেহেতু তাদের চলাচল খুব কম, সেই জন্য তারা অনেক সংবাদ পেতেন না, যার জন্য আগে কিন্তু ঘূর্ণিঝড়ে মৃতের হার অনেক বেশি ছিল নারীদের মধ্যে। তো এখন আস্তে আস্তে যদি আমরা এই সংকটগুলি বাড়ানোর না কারণেই, আর বন্যার যেমন এখনো সতর্ক সংকেত ওইভাবে দেয়া হয় না, তো সেই জন্য তারা এই খবরগুলিও কিন্তু পান না, যেহেতু তাদের বাইরে চলাচল যাদের কম থাকে। তো এই বিষয়গুলি তাদের আসলে অনেক কষ্ট করতে হয়। আর একটা আছে যে ডিফ্যাক্টো পুরুষ প্রধান আছেন কিন্তু তারা কাছে নাই, তখন কিন্তু তার নারীর কাজ পুরুষের কাজ এটাই করতে হয়। ভেলা বানাচ্ছেন প্রতিদিন, তারা একটু একটু করে উঁচু করছেন, বাড়িটা উঁচু করছেন, খাট উঁচু করছেন, জিনিসপত্রগুলি যোগাচ্ছেন। সুতরাং এই যে বিষয়গুলি, এটা তার প্রতিকূলতার সাথেও করতে হয়। ধন্যবাদ আপা, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এইভাবে আমরা যাব বেগম দিলরুবা হায়দার আপনার কাছে। আপনি অনেক দিন যাবৎ আমাদের জেন্ডার এবং ক্লাইমেট চেঞ্জ বা ডিজাস্টার নিয়ে কাজ করছেন, অনেক অভিজ্ঞতা আপনার আছে। সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটে
আপনি কি বলতে পারেন যে নারীরা শুধু দুর্যোগে একটা বিরূপ সম্মুখীন হন না, তারা কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ এবং তারা একটা অমিত সম্ভাবনা এবং শক্তি। বাংলাদেশে যত শক্তিশালী দুর্যোগ ব্যবস্থাপনা এর মূলত প্রধান একটা শক্তি আমাদের কিন্তু নারী। তো কিভাবে তারা এই এই শক্তিটার জাগরণ ঘটাচ্ছেন বা কিভাবে তারা ভূমিকাটা পালন করছে? বড় আঙ্গিক থেকে শুরু করতে চাই। আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 44 বছর, এর মধ্যে 24 বছরই কিন্তু বাংলাদেশ ইজ আন্ডার দ্য লিডারশিপ অফ আ ওমেন, এবং এইটার আমার কাছে মনে হয় একটা রিপল এফেক্টের মতো হয়েছে যে নারীর নেতৃত্বটাকে আমাদের সমাজ আস্তে আস্তে গ্রহণ করা শুরু করেছে, এবং নারীদের মধ্যেও যে নেতৃত্ব দিতে পারি এবং আমি এগিয়ে যেতে পারি, এই একটা ধারণা আমার মনে হয় আগের চাইতে অনেক বেশি। আমরা সমাজে এই জন্য বিভিন্ন জায়গায় দেখছি, এবং গ্রামীণ পর্যায়ে বিশেষ করে আমরা দেখি যে মহিলারা দুর্যোগের সাথে যুদ্ধ করছে বেশি। সেখানেও আমরা দেখি এই জন্য নারীরা পরিবারের ক্রাইসিস ম্যানেজমেন্ট বলেন, কমিউনিটির ক্রাইসিস ম্যানেজমেন্ট বলেন, ক্রাইসিস ম্যানেজমেন্ট বলতে আমি এখানে মূলত দুর্যোগের কথাই বলছি, দুর্যোগ ব্যবস্থাপনাই বলেন, সেই জায়গাটা আমরা দেখি যে নারীর ক্ষমতায়ন কিন্তু গত 20-30 বছর ধরে কিন্তু অনেকখানি এগিয়ে গেছে। আমরা মনে করি এটা তার অর্জন, এবং এই অর্জনটা কিভাবে সে করলো সেটাই দুর্যোগের ক্ষেত্রে আর কি। এক্স্যাক্টলি, এইটা হচ্ছে লার্নিং বাই ডুইং একটা আছে। তবে সেই সাথে সাথে আমি বলবো যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির যে কর্মকাণ্ডগুলো আছে সরকার থেকে, আপনি আমাদের এসওডির কথা যদি বলেন, স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টারের কথা যদি বলেন, কিংবা আমাদের যে পলিসি আছে, স্ট্র্যাটেজি আছে, ন্যাশনাল প্ল্যান অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট যেগুলো আছে, এইগুলোর মধ্যে কিন্তু নারীকে সম্পৃক্ত করে দুর্যোগ ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা তৈরি করবার একটা তাগিদ আছে, এবং সেই কর্মকৌশলের বিষয়ে মানে বলা হয়েছে যে নারীকে সম্পৃক্ত করে দুর্যোগ প্রস্তুতির কাজগুলো করতে হবে। ফলে ইনস্টিটিউশনাল একটা সাপোর্ট আছে, সরকারের একটা সদিচ্ছা আছে, এবং সেটারই এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা জানি কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের মাধ্যমে, ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু নারীর এই ক্ষমতায়নটাকে নার্চার করা হয়েছে। ধন্যবাদ আপা, আপনাকে অত্যন্ত চমৎকারভাবে বলেছেন। আমরা এখন যাচ্ছি আব্দুল ওয়াজেদ সাহেবের কাছে, মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এই যে ওনারা বললেন যে দুর্যোগে নারী কিছু সমস্যা বোধ করে, যেটা স্পেশাল সমস্যা, বিশেষায়িত, আবার উনি যেটা বললেন যে এটা একটা অজেয় শক্তি, তারা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে মডেল বা বলি আমরা, বা একটা সহনশীল জাতি, তার অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে বা অংশ হচ্ছে নারী। তো এই নারীকে আরও যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে আমাদের ব্যবস্থাপনাটা আরও শক্তিশালী হবে। তো সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা, ইনস্টিটিউশনাল, লিগ্যাল বা প্রোগ্রামেটিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যদি এই সম্পর্কে আপনি কিছু আলোকপাত করেন। ইতিমধ্যেই আমাদের দিল্লুবা আপা যে দুটা বিষয়ের কথা বললেন, যে আমাদের সরকারের এসওডি আছে, স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার, তার রেফারেন্স উনি দিয়েছেন, প্লাস হলো যে আমাদের যে ন্যাশনাল প্ল্যান ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট, এইখানে এটার উদাহরণ দিয়েছেন যে এইগুলোতে নারীদের ক্ষমতায়নের বিষয়টা কিন্তু যেমন বিবৃত হয়েছে, ঠিক অনুরূপভাবে যে আমাদের যে নারীরা দুর্যোগ সহনশীল একটা পরিবেশ গড়ে তোলে, তার পরিবারকে এগিয়ে নিয়ে যায় দুর্যোগে, সেটা আছে। সরকারিভাবে মূলত এই বিষয়ের পাশাপাশি আরও আমি গভীরে গিয়ে যদি বলি যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার একটা মূল বিষয় হলো যে কমিউনিটিতে তার ঝুঁকি নিরূপণ করা, এবং এটা সরকারি গাইডলাইন আছে সে কীভাবে এটা করতে হবে, সেইখানে কিন্তু নারীকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, সেখানে নারীকে আনা হয়েছে সদস্য করে, এবং তাদের সেই ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয়েছে কমিটিগুলোতে। শেল্টার যে ম্যানেজমেন্ট, আমরা জানেন যে আমাদের প্রায় 4000-এর মতো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে তৈরি হয়েছে। বিশেষ করে 2009 সালে যেটা ছিল 2853, সে সংখ্যা এখন 4000-এর কাছে। এই যে নতুন শেল্টার হয়েছে এবং এটা নতুন গাইডলাইন অনুযায়ী হয়েছে, আমরা যেটাকে উইমেন ফ্রেন্ডলি বলি, সেটা কিন্তু এখানে সম্ভব হয়েছে। মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, তাদের থাকার ব্যবস্থা, ফ্লোর যেমন আছে, লাইটের ব্যবস্থা হচ্ছে, তার টয়লেটের ব্যবস্থা হচ্ছে। আগের সাইক্লোন শেল্টারগুলোতে এই ব্যবস্থায় অ্যাটাচ টয়লেট ছিল না, কাজে মেয়েদের, পুরুষদের তো বটে, মেয়েদেরও কিন্তু অনেক দূরে গিয়ে টয়লেটের জন্য যেতে হতো, এবং এটাতে একটা অনেক সমস্যা তৈরি হতো, মেয়েদের বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হতো। তো সেগুলো থেকে এখন দূর করা হয়েছে, প্রাইভেসি রক্ষা করা গেছে। এবং একজন যদি মা প্রেগনেন্ট থাকে,
তার যদি ওই সময় প্রসব, আমরা দেখেছি যে অনেক সময় দুর্যোগ সময় এরকম মায়েরা সন্তান প্রসব করেছে, তারও যে ব্যবস্থাটা যাতে করা যায় সেই ব্যবস্থাগুলো কিন্তু আমাদের এই এখন তো র্যাম্পও করছেন আপনারা, যে এবং বৃদ্ধ আমরা যে থাকে। র্যাম্প করেছি, যারা প্রতিবন্ধী বা প্রতিবন্ধী বৃদ্ধদের ব্যক্তি আছে তাদের এই সুবিধা দেওয়ার জন্য করেছি আমরা, এবং পুরুষ মহিলাকে আমরা আলাদা ফ্লোরে করে ফেলেছি এক, এবং অ্যাডোলেসেন্ট গার্ল যারা আছে এরাও কিন্তু একটা দুর্যোগের জন্য একটা বড় সমস্যা হয়ে যায় তাদের জন্য, সেটারও কিন্তু আমরা ব্যবস্থা করেছি যে তারাও তাদের মায়েদের কাছে বা পরিবারের সদস্যের সঙ্গে তারা থাকতে পারবে, সে ব্যবস্থাটুকু করা হয়েছে। এবং আমরা যেমন দেখেছি যে অতীতে মায়েদের বা পরিবারের মধ্যে তার যে ভূমিকা দুর্যোগের সময় এবং দুর্যোগ উত্তর, এবং আমরা একটা ছবির কথা আমার এখনো বেশ মনে আছে, বন্যার ছবি, যে একটা ছোট মেয়ে মুখের মধ্যে স্যালাইন নিয়ে সে সাঁতার কাটতে যাচ্ছে, এই যে মেয়েটাই সংগ্রহ করছে, সে ছোটবেলা থেকে সে জানতে পারছে যে তার এটা দরকার তার পরিবারের জন্য। ঠিক অনুরূপভাবে আমরা একটা মাইকে দেখছি যে কোমর পানিতে দাঁড়িয়ে একটা উঁচু টিউবওয়েল যার মাথা উঁচু করা হচ্ছে সেখান থেকে পানি নিচ্ছে, কিন্তু যখন ছবি তোলা হচ্ছে সে বিরক্ত প্রকাশ করছে না, সে কিন্তু হাসছে, অর্থাৎ সে এটাতে অভ্যস্ত। এই যে সহনশীলতা, আমাদের যে সেফটিনেট প্রোগ্রাম সেখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেখানে মেয়েদের প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম যেটা আমাদের প্রোগ্রাম আছে সেখানে কিন্তু বলাই আছে যে শ্রমিকদের 1/3 মহিলা হতেই হবে। আর আমরা যে ভার্নেবল গ্রুপ ফিডিং এর আওতায় চাল বা খাদ্যশস্য সরবরাহ করে থাকি, সেখানে 70% মায়েদের জন্য বা বিধবা, সর্বক্ষেত্রে সরকার কিন্তু মেয়েদের এগিয়ে নিয়ে আসে, এবং আমাদের জনগণের যে অর্ধেক অংশ মেয়ে, তার ভূমিকাটা সঠিকভাবে যাতে রাখতে পারে সমাজে এবং দেশ উন্নয়নের, দেশ গড়ার ক্ষেত্রে সে সরকার সে ব্যবস্থা করে এসে। দর্শক, আপনারা দেখছেন দুর্যোগ মোকাবেলা বাংলাদেশ। এবার নিচ্ছি একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত দুর্যোগ মোকাবেলা বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা করছি দুর্যোগে নারী নিয়ে। আলোচনা করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন, এবং ইউএন উইমেনের জেন্ডার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের কোঅর্ডিনেটর বেগম দিলরুবা হায়দার। আপনি বলছিলেন যে দুর্যোগের সময় মহিলারা একটা অজীয় শক্তি, কিন্তু তারপরে তারা অনেকগুলো বিরূপ অবস্থার সম্মুখীন হয়। তা আপনার অভিজ্ঞতায় কি বলে যে আমরা কিভাবে এটাকে ওভারকাম আমরা করতে পারি? পদক্ষেপ আসলে অনেকগুলি নেওয়া হয়েছে। আমি যদি, আপনি যেহেতু বলছিলেন আমার পিএইচডি গবেষণার কথা ধরি 87-88 সালের, তখন কিন্তু কোনো রকম ব্যবস্থাপনাই ছিল না। তখন আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো ছিল না, সেটাও হয়েছে না 92 সালের পরে, 93 সালে। তাহলে মানুষ কিভাবে টিকে থেকেছে? তো আমরা দেখেছি যে এই যে মৌলিক চাহিদাগুলি আসলে পূরণ করা হয় না, সেটা কিন্তু নারীরাই করছে। কারণ তখন তো তাদের ওই সময় আমরা বলতাম যে টিকে থাকা কোপিং, তারা কিভাবে খাপ খাওয়াচ্ছে। তো ওই থিওরিটা কিন্তু সে সময় আমরা জানতাম না, এটা তৈরি হলো আমরা তথ্য সংগ্রহের পরে। এবং আমরা তখনই থেকেই বলে আসছিলাম, যেমন আমার যুক্তি ছিল যে তাদের তো অলরেডি লোকায়ত জ্ঞান আছে, এটাকে একটু শক্তিশালী করা। এবং এই যে এতগুলি বছর ধরে যদি আমরা দেখি, এটা শক্তিশালী করার জন্য কিন্তু বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো যে মূল ধারায়, যে আমরা বলি যে মূল ধারায় বিষয়গুলিকে নিয়ে আসা। এবং আমাদের যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনা একটা চক্র আছে, ওই চক্র মানে হচ্ছে যে বিভিন্ন ধাপ, বিভিন্ন পর্যায়ে তাদেরকে যেখানে যেখানে ধরেন কোথাও আছে যে আমি বললাম যে তারা তথ্য পাচ্ছে না, তাহলে নারী এবং পুরুষ সবাই যাতে তথ্য পায়, সমানভাবে তথ্য পেতে পারে। বরঞ্চ কোনো সময় নারীদের আগে দেওয়া উচিত, যাতে করে তারা যেহেতু বেশি দায়িত্ব পালন করে সময় থাকে, তারা হয়তো দেখবেন শেষ মুহূর্তে যাচ্ছেন। বাংলাদেশে কিন্তু আমাদের 1972 সালেই মানে বঙ্গবন্ধু করেছিলেন এই জিনিসটা, উদ্বোধন হয়েছে সাইক্লোন প্রিপেয়ার, ঘূর্ণিঝড় প্রস্তুতি যে কর্মসূচি, এটা কিন্তু বাংলাদেশের দক্ষিণ এশিয়ার মধ্যে এরকম একটা কর্মসূচি আছে। এই বিষয়টা যদি আমরা চিন্তা করি, তো বাংলাদেশ অনেক আগে থেকেই করছে, কিন্তু আমাদের কাছে ওই তথ্যগুলি পৌঁছে দেওয়া হচ্ছিল না। এগুলো তো এখন আপনাদের উচিত যে এগুলোকে সামনে নিয়ে আসা। এখন দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে অনেকেই কাজ করেন। আমরা এখন গোল টেবিলের একটা আলোচনা করেছি
গিয়েছিলাম 2011 সালে। ওখানে সবাই যখন এক টেবিলে আসেন, দিলরুবা আপাও ছিলেন, দেখলাম যে সবাই অনেক ভালো ভালো কাজ করছে, কিন্তু সবার সাথে যে সমন্বয়, সবার খবরগুলি পৌঁছে দেয়া, এইটা আইনগত দিকটা দেয়া, এবং বিভিন্ন ধাপে ধাপে যেখানে যেখানে নারী আছে অংশগ্রহণমূলক তাদের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন সমস্ত কিছুতে যদি থাকে, তাহলে যে ভিন্ন ভিন্ন চাহিদা আছে, ভিন্ন ভিন্ন সমস্যা আছে, ভিন্ন ভিন্ন শক্তিও আছে, তো এইগুলিকে যদি আমরা আলাদাভাবে নেই, এখনও বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কিন্তু এটা আলাদা আলাদাভাবেই তথ্য সংগ্রহ করা, আলাদা আলাদাভাবে তথ্য দেয়া, এবং আবার একসাথে তাদেরকে অংশগ্রহণ করানো, এটা কিন্তু খুব প্রয়োজন আছে। চমৎকার আলোচনা করলেন আপা। আমরা এখন দিলরুবা হায়দার পার্কে যাচ্ছি। আমরা যে বলি বাংলাদেশ একটি দুর্যোগ সহনশীল জাতি, এবং এই দুর্যোগ সহনশীলতার ক্ষেত্রে মহিলাদের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। এটা শুধু নেগেটিভ না, পজিটিভ, তার একটা বিশাল শক্তি। তো তাদের এমন কি কাজকর্ম যেগুলো করছে, যেগুলো অন্য দেশও আমাদের এই মেয়েদের ভালো ভালো প্র্যাকটিসগুলো আছে, ভালো ভালো কাজ যেগুলো করছে, এগুলো তারাও ওখানে এটা অনুসরণ করতে পারে বা ওখানে রেপ্লিকেট করতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকাণ্ডে যারা যুক্ত আছেন তারা সকলেই আমরা জানি যে গত মাসেই জাপানের সেন্ডাইতে একটা ওয়ার্ল্ড কনফারেন্স হয়ে গেল, এবং সেখানে সেন্ডাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন 2015-2030 প্রণীত হয়েছে। এবং সেই জায়গাটায় কিন্তু যেটা বলা হয়েছে যে নারীর লিডারশিপের কথা বলা হয়েছে, যে ডিজাস্টার রিস্ক রিডাকশনে নারীর লিডারশিপকে প্রমোট করতে হবে। তো বাংলাদেশ কিন্তু অলরেডি উই আর অ্যাহেড অফ দ্য বিজনেস, অ্যাহেড অফ দ্য গেম, কারণ আমাদের কিন্তু অলরেডি আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি যেগুলো আছে বিভিন্ন পর্যায়ে, ন্যাশনাল পর্যায়ে, জাতীয় পর্যায় থেকে লোকাল পর্যায় পর্যন্ত, সেখানে কিন্তু অলরেডি আমাদের মহিলারা আছে। সো আমাদের কাছ থেকে কিন্তু এখন বিশ্বকে আমরা শেখাতে পারি যে দেখো তোমাদের এরকম কমিটি করো যেখানে উইমেন ক্যান টেক পার্ট। যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মহিলা এখন আছে, উই হ্যাভ দ্য প্ল্যাটফর্ম রেডি, এখন এইটাকে স্ট্রেংথেন করা। সো যেই মহিলারা আছে তাদের ক্ষমতায়ন করা, তাদেরকে লিডারশিপে নিয়ে আসা। দুর্যোগের সময় হলেই আমরা নারীর কথা বলতে গেলেই সেফটি অ্যান্ড সিকিউরিটিটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। এবং আমরা জানি বিভিন্ন রিসার্চে দেখা গেছে, নাসরিন আপারা অনেক রিসার্চ করেছেন, যে দুর্যোগের পরে কিন্তু নারীর প্রতি সহিংসতা সেটা অনেক বৃদ্ধি পায়। তো এইটা হচ্ছে জেনারেল পিকচার, কিন্তু বাংলাদেশের পিকচারটা কিন্তু একটু ভিন্ন। ক্যাটরিনার পরে ওদের ওখানে যে পরিমাণ ধর্ষণ হয়েছে, বাংলাদেশে কিন্তু সেটা হয় না। এখানে বাংলাদেশে হয়, যৌন নিপীড়ন হয়, কিন্তু মানে পৃথিবীর আমাদের কাছে এসে শেখা দরকার যে আমাদের মূল্য দেই, এবং আমাদের কালচার, এবং আমাদের যেসব আশ্রয় কেন্দ্রগুলো থাকে সেখানে কিন্তু পাড়ার বখাটে ছেলেরাই পাহারা দেয়। সোশ্যাল কোহিশনের বিষয়টা যেটা, এবং কি করে নারী পুরুষ সমন্বিতভাবে একটা কমিউনিটির মধ্যে রেজিলিয়েন্সকে তৈরি করতে পারে এবং এটাকে সাস্টেইন করতে পারে, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে পৃথিবী এসে শিখে যেতে পারে। এখন আমরা আসবো জনাব অজিত সাহেব আপনার কাছে, যে আপনি এতক্ষণ ধরে শুনলেন ওনাদের বক্তব্য যে কিভাবে আমাদের নারীরা এগিয়ে আছে। তো এইতে যে এগিয়ে আছে, এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তো আপনারই অভিজ্ঞতা যে সমস্ত চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে, সেই সম্পর্কে যদি কিছু আলোকপাত করেন আপনি। এক্ষেত্রে আমি প্রথমে যে বিষয়টা বলবো সেটা হলো যে মাইন্ডসেট, মেয়েদের প্রতি যে আমাদের যে মনোভাব, এইটার একটা পরিবর্তন আসলে যদিও হচ্ছে, কিন্তু এটা আরও দ্রুত হওয়া দরকার। যে হ্যাঁ, মেয়েরা একটা বড় শক্তি, এবং তারা সমাজে ভূমিকা রাখছে, পরিবারে ভূমিকা রাখছে, এবং সেখান থেকে সমাজে ভূমিকা রাখছে, এবং সে পরিবারের অর্থ আয় করছে, এবং তার যে শ্রম, এটা তার অর্থনৈতিক কাজে, এটা অর্থনৈতিক কাজ হিসেবে ধরে নেওয়া, এবং তারকে এই সম্মানটুকু এই এটা দরকার আছে, এবং এটা সবাইকে মনে করতে এবং তাকে গুরুত্ব দিতে হবে। কমিটিতে যখন সে কথা বলে, কমিটির মিটিংগুলোতে, সেটাকে গুরুত্ব দিতে হবে যে না, সে যেটা রিপ্রেজেন্ট করছে একটা বড় কমিউনিটিকে, অর্ধেককে রিপ্রেজেন্ট করছে সমাজের, কাজেই তার বক্তব্য গ্রহণ করা দরকার। এবং তিনি যেভাবে একটা সংসারকে এগিয়ে নেন, যেটা আমরা আলোচনার মধ্যে দেখলাম, যে দুর্যোগ যতই হোক না কেন, কোমর পানিতে যদি থাকে, তবু একটা পাকশাক করে পরিবারের সবাইকে খাওয়াতে হবে। এই যে তার জন্য ফুয়েল সংগ্রহ করে, এগুলো কিন্তু মেয়েই করছে। এইটাকে গুরুত্ব দিতে হবে। আর সরকারের দিক থেকে আমি বলবো যে সেটা হলো যে আমাদের অনেকগুলো মন্ত্রণালয় আছে। তো আমরা কিন্তু 90-এর দশক থেকে একটা বিষয় বলা হচ্ছিল যে কোনো প্রজেক্ট যদি নেওয়া হয়, উন্নয়নমূলক প্রজেক্ট, তাহলে সেটা ওমেন ফ্রেন্ডলি হবে এবং একই সঙ্গে পরিবেশ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে। তো এই যে বিষয়টা, সেটা কিন্তু এখনও আমাদের যেতে হবে বলে মনে হয়।
মানে এখনও অনেক প্রকল্প নেওয়া হচ্ছে, যদিও বলা হয় মেয়েদের কর্মসংস্থান হবে, মেয়েদের সম্মান বাড়বে, মেয়েদের ভূমিকা থাকবে, প্রকল্প গ্রহণ করা দরকার। এবং নীতিমালা যতগুলো আছে, আমাদের তো নারী নীতিমালা আছে, কিন্তু এই নীতিমালার রিফ্লেকশন অন্যান্য মন্ত্রণালয়ের যে কার্যের যে ধরনের ক্ষেত্রে যে নীতিমালাগুলো আছে সেখানে রিফ্লেকশন আছে কিনা সেটাও একটু রিভিউ করা মানে দরকার, এবং এটা সামগ্রিকভাবে আনা দরকার। সকল সেক্টরেই অর্থাৎ এটাকে সুসমন্বিত করা, যেটাকে করা আমরা একটা- বলি বা মেইন স্ট্রিমিং যেটা বলি, সেটা আনতে একটা হবে। বড় সামনের দিকে আরেকটা সমস্যা। বিষয় হলো যে আমাদের এই যে প্রকল্পগুলো বা অন্যান্য বিষয়গুলো, সার্ভিসগুলো করতে, এটা রিডিজাইনের একটা প্রয়োজন দেখা যেখানে দেখা যেখানে যেতে পারে। সমস্যা এটা আছে রিডিজাইন কোথায় করা। সেটাকে দূর করা, যেমন হেলথ সার্ভিসের ক্ষেত্রে, নিউট্রিশনের ক্ষেত্রে, তারপর আমাদের স্যানিটেশনের ধরেন এই যে আমাদের কোস্টাল বেল্টের লবণাক্ততা বেড়ে গেছে, এতে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সুপেয় পানি সুপেয় নাই। পানির একটা কিন্তু এটা সবচেয়ে বড় ব্যবস্থা সমস্যা করা। কিন্তু অ্যাডোলেসেন্ট গার্ল বা মহিলারা, কারণ সে ওই স্যালাইন পানি ক্রমাগতভাবে নেওয়ার ক্ষেত্রে তার কিন্তু ব্লাড কোলেস্টেরল অনেক বেড়ে যায়, যেটা তার পরবর্তী সময় প্রেগন্যান্সি বা ডেলিভারি কেসে গিয়ে মা মৃত্যুর হার অনেকটা বেড়ে যায়। যে সার্ভিসগুলো আছে বিদ্যমান সেগুলোকে একটা আবার দেখা, যে এটা উইমেন ফ্রেন্ডলি কিনা বা তার যে নিডটা পূরণ করছে কিনা, এটা একটা ঠিক অনুরূপভাবে আমাদের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে, তারপর আমাদের পলিসি যেগুলো হচ্ছে সেগুলোর মধ্যেও কিন্তু আবার রিভিউ করে দেখা দরকার, এবং প্রয়োজন যেখানে নেই সেটা ইনক্লুশনের ব্যবস্থা করা নেই। আমরা দেখলাম দুর্যোগ মোকাবেলায় নারীরা শুধু বৈরী পরিবেশের সম্মুখীন হন না, তারা একটা অজেয় শক্তি, একটা অপরিমেয় শক্তি। তাদেরকে ছাড়া বাংলাদেশে একটা দুর্যোগের আদর্শ স্থানীয় যে আমরা মডেল বলছি বা অনেক অগ্রসর অবস্থায় আছি, সেই অগ্রসর অবস্থার পেছনে যেটা আছে শক্তি, সেটা হচ্ছে নারী। তো নারীর এই যে অবদান, এটাকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং তাদেরকে ভবিষ্যতে আরও বেশি করে এই দুর্যোগ ব্যবস্থাপনা যদি আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে আমরা দুর্যোগে অনেক ক্ষতি আমরা কমিয়ে আনতে সক্ষম হব। সম্মানিত আলোচকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে আপনারা এখানে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন এবং নারীদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনাদের যে অভিজ্ঞতাগুলোর কথা তুললেন, সরকারি বেসরকারি সকল পর্যায়ের লোকেরা থেকে উপকৃত হবে বলে আমরা আশা করি। আমরা আশা করি যে দুর্যোগে নারীরা শুধু একটা বিরূপ পরিবেশের সম্মুখীন হন না, তারা একটি অজেয় শক্তি, তারা একটা অপরিসীম শক্তি নিয়ে আমাদের পেছনে আছেন, এবং তাদের এই শক্তির বলেই বাংলাদেশ একটি দুর্যোগ সহনশীল জাতি হিসাবে আমরা দাবি করছি, পৃথিবীর স্বীকৃতিও দেওয়া হচ্ছে। তো এটা যদি আমরা আরও সামনে নিয়ে আসতে পারি এবং তাদেরকে বিভিন্নভাবে সম্পৃক্ত করতে পারি, তাহলে বাংলাদেশের দুর্যোগের ক্ষতি আমরা অনেকটা কমিয়ে আনতে সক্ষম হব। আপনাদের আবারও ধন্যবাদ। দর্শক, দুর্যোগ মোকাবেলা বাংলাদেশ আজ এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রতি শনিবার বিকেল 5:30 প্রচার করা হয়। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন।